আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটের সহকর্মীর ছুরিকাঘাতে এক চীনা নাগরিক নিহত। হত্যাকাণ্ডের ঘটনায় আটক অপর চীনা নাগরিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সাংবাদিক রুজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ। রিমান্ডের আবেদন নামঞ্জুর, জামিনের শুনানি 20 মে। করোনায় সারা দেশে আরও 30 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত প্রায় 1300। সাংবাদিক রুজিনাকে হেনস্থা ও মামলার প্রতিবাদে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন। স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজের শাস্তি দাবি। সিলেটে করোনায় আরও 2 জনের প্রাণহানি, 68 জন আক্রান্ত শনাক্তের দিন সুস্থ হলেন 49 জন। বিলুপ্তপ্রায় ধানের জাত রক্ষায় অদেখা ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ। গোলাপগঞ্জে বপন করা হলো ধুমাই ধানের বীজ। 20 মেকে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। চা শ্রমিকদের নির্মম আত্মদানের ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি। স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে স্পেন বাংলার প্রেস ক্লাব নেতৃবৃন্দের মত বিনিময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 8টার দিকে নগরীর পশ্চিম পাঠানটুলা নিবাস আবাসিক এলাকার বি ব্লকের আয়ান ম্যানশনের 5ম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটে 12 জন চীনা নাগরিক বসবাস করতেন। তারা সিলেটের কুমারগাঁওস্থ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন। নিহত চীনা নাগরিকের নাম উই অন্টো। এ ঘটনায় আটক জো চাওকে পুলিশ হেফাজতে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরেরও বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পশ্চিম পাঠানটুলার আয়ান ম্যানশনের 5ম তলার একটি ফ্ল্যাটে 12 জন চীনা শ্রমিক থাকতেন। তাদের সবাই কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন। মঙ্গলবার সকালে অন্য সকল শ্রমিক কাজে চলে গেলে ফ্ল্যাটের একটি কক্ষে থেকে যান উই অন্টো এবং জো চাও। সকাল 8টার দিকে ব্যক্তিগত বিরোধ থেকে তাদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের সহকর্মীরা ছুটে এসে কক্ষের ভিতর থেকে আহত অবস্থায় উই অন্টো ও জো চাওকে উদ্ধার করেন। অন্টোকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জো চাওকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ জানান, ব্যক্তিগত ঝামেলাকে কেন্দ্র করে 2 চীনা নাগরিক মারামারিতে লিপ্ত হয়। এ সময় উই অন্টো ধারালো ছুরি দিয়ে জো চাওর গলার পেছন ও ডান পায়ের উরুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। মারামারির এক পর্যায়ে জো চাও ছোরা কেড়ে নিয়ে অন্টোর বুকের বাম পাশে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় সহকর্মী চীনা নাগরিকরা অন্টোকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল 11টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ জো চাওকে আটক করেছে। তাকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকাল 2:45টায় একটি প্রিজন ভ্যানে করে রুজিনা ইসলামকে কাশিমপুর কারাগারে আনা হয়। নিরাপত্তায় পেছনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িও ছিল। এ সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে রুজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকটাত্মীয়দের দেখা যায়। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী 20 মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। রুজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, রুজিনার শারীরিক অবস্থা ভালো না, তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। সোমবার বিকেল 3:30টার দিকে রুজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে তাকে আটকে রাখা হয়। প্রায় 5.5 ঘন্টা তাকে আটকে রাখা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার মোবাইল ফোনটাও কেড়ে নেওয়া হয়। পরে পুলিশ ডেকে তার বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনা হয়। পরে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাতে রুজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডাক্তার মোহাম্মদ শিব্বির আহমেদ ওসমানী। রুজিনা ইসলাম এর আগে স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 14 জন এবং নারী 16 জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 জন, বেসরকারি হাসপাতালে 10 জন ও বাসায় 2 জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,211 জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,২৭২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৮২,১২৯ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৪৬৬টি ল্যাবরেটরিতে ১৭,৬৭৫টি নমুনা সংগ্রহ ও ১৬,৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৭,৩৪,০১৮টি। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭.৫৫%। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৬৪%। এদিকে একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,১১৫ জন। এ নিয়ে দেশে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭,২৪,২০৯ জন। একদিনে সুস্থতার হার ৯২.৫৯%। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ করায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রুজিনা ইসলামকে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থার প্রতিবাদ জানিয়েছে সিলেটের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে তারা এই আতঙ্ক জাগানিয়া ঘটনার প্রতিবাদ জানান। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, একজন জ্যেষ্ঠ সাংবাদিককে ঘণ্টার পর ঘণ্টা সচিবালয়ের মতো জায়গায় আটকে রেখে তার উপর চুরির মামলা দায়েরের ঘটনায় প্রমাণ হয় দুর্নীতিবাজ আমলারা আর সরকারের নিয়ন্ত্রণে নেই। তারা দেশ, জাতি ও সরকারের সাথে প্রতারণা করছে। কিন্তু ঘটনার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ না দেখে হতাশ সাংবাদিক সমাজ। বক্তারা সরকারের কাছে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সকল দপ্তরের ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রুজিনা ইসলাম সহ সকল সংবাদকর্মীর নিরাপত্তা দাবি করেন। ইমজার সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস রহমানের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, আব্দুর রশিদ রেনু, মইনুল হক বুলবুল, মাহবুবুর রহমান রিপন, সজল ছত্রী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। দেখেন, এটা আসলে এই আমলাতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার একটা চরম দৃষ্টান্ত। এই বিষয়টা যে করোনাকালে করোনা নিয়ন্ত্রণে যে বিভাগটা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সবচেয়ে বেশি কার্যকর বা কর্মযোগ্য চালাচ্ছে, তাদেরই সদর দপ্তর স্বাস্থ্য সচিবালয়ের দুর্নীতি নিয়ে যে সাংবাদিক লিখেছেন সেটা রাষ্ট্রের পক্ষেই লেখা। সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের প্রাণহানি ঘটেছে, আর এ নিয়ে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 381 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 68 জন, আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 49 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় যে 68 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে 47 জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 3 জন, হবিগঞ্জের 2 জন, মৌলভীবাজারের 10 জন ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী 7 জন। নতুন এই 68 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21,579 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 13,993 জন। এছাড়া সুনামগঞ্জ 2,765 জন, হবিগঞ্জ 2,434 জন ও মৌলভীবাজারে 2,387 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 49 জন। এর মধ্যে সিলেট সহ 32 জন, সুনামগঞ্জে 6 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 10 জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 20,448 জন। এর মধ্যে সিলেট জেলার 13,543 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,694 জন, হবিগঞ্জে 1,955 জন ও মৌলভীবাজারে 2,256 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 381 জনে। এর মধ্যে সিলেট জেলার 306 জন, সুনামগঞ্জে 28 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 29 জন রয়েছেন। আবহমান বাংলার চিরচেনা ধানের জাতগুলোকে রক্ষায় এগিয়ে এসেছে অদেখা ফাউন্ডেশন নামের একটি সংস্থা।
হাইব্রিডের কবলে পড়ে বিলুপ্তপ্রায় ধুমাই, চেংড়ি, মুরালি, ময়না, সাইলসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধানের জাত রক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় সোমবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোতোয়ালপুরের ফসলের মাঠে আনুষ্ঠানিকভাবে ধুমাই ধানের চারা রোপণ করেছে সংস্থাটি। সংস্থার উদ্যোক্তা সুমন আহমদ জানান, দেশের জনপ্রিয় অনেক জাতের ধান এখন হারিয়ে যেতে বসেছে। ধানের নতুন নতুন জাত উদ্ভাবিত হওয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক রকম ধান। একসময় সিলেটের লোকজন যেসব সুস্বাদু ও উন্নত জাতের ধান চাষ করতেন, এখন হাইব্রিড জাত সেগুলো গ্রাস করেছে। বিলুপ্ত হতে বসেছে ধুমাই, চেংড়ি, মুরালি ও ময়না শাইলের মতো সুস্বাদু ধান। তাই বিলুপ্তপ্রায় এসব ধানের জাত রক্ষায় অদেখা ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ নিয়েছে। গ্রাম বাংলার কৃষির ঐতিহ্যের অংশ হিসেবে এসব বিলুপ্তপ্রায় জাতের ধান রক্ষায় সংস্থাটি কাজ করছে। দেশের বিভিন্ন এলাকা ঘুরে সংস্থার পক্ষ থেকে এসব ধানের বীজ সংগ্রহ করে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সোমবার ধুমাই ধানের বীজ রোপণকালে উপস্থিত ছিলেন অদেখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রানী ফেরদৌস, মেহেদি হাসান খান, বাবুল আহমেদ, শামীম আহমদ, ফারুক হোসেন খান ও নেদারল্যান্ডের বাসিন্দা রায়না রুকিনা ভ্যান। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কোনোদিন এই কৃষি জমিতে নেমে ধানের চারা রোপণ করি নাই। তা আজকে আমার জীবনে এটাও একটা নতুন অভিজ্ঞতা যে মাঠে গিয়ে কৃষি জমিতে নেমে কাদা মাটিতে পায়ের চুবিয়ে আমি আজকে একটা ধানের এই বীজটা আমি ফেললাম। বিউটিফুল পারফরমেন্স, খুব সুন্দর পারফরমেন্স মুম্বাই, বিউটিফুল। এই ধানটা আমরা ব্যবহার করি, খাই, রান্না করি, কিন্তু এটার যে কিভাবে করে উৎপাদনটা হয়, বীজটা রোপণ হয়, এটা প্রথম একটা অভিজ্ঞতা। 20 মে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে স্বীকৃতি ও চা শ্রমিক হত্যার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চা শ্রমিক শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 1921 সালে নিপীড়িত অন্তত 30,000 চা শ্রমিক বাড়ি ফিরে যেতে চাইলে চাঁদপুরে তাদের উপর নির্বিঘ্নে গুলি চালায় পুলিশ। এ সময় সহস্রাধিক চা শ্রমিক মারা যান। লাশগুলো ভাসিয়ে দেওয়া হয় মেঘনায়। এই করুণ ও নির্মম ঘটনাকে শ্রদ্ধা জানিয়ে 20 মেকে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান বক্তারা। পাশাপাশি এ আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন স্পেন বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় মাদ্রিদ বাংলাদেশ দূতাবাসে মত বিনিময়কালে দূতাবাসের বাণিজ্যিক সচিব রেদওয়ান আহমেদ, প্রথম সচিব মোহাম্মদ মুতাসিমুল ইসলাম উপস্থিত ছিলেন। স্পেন বাংলার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদকে প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। গেল বছরের 19 জুন করোনা মহামারীর প্রথম তরঙ্গের সময় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে আটকে পড়া 273 জন প্রবাসী বাংলাদেশিকে স্পেনে ফেরত আনানোর ব্যাপারে স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত। মত বিনিময়কালে স্পেন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সাইফুল আমিন ও আবিদ আহমেদ চৌধুরী। প্রেস ক্লাব নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়েও আলোচনা করেন। দূতাবাসের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তি, স্পেন স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বার্সেলোনায় স্থায়ী কনসুলেট অফিস এর ব্যবস্থা করা সহ নানা বিষয়ে দূতাবাসকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।